একটু কল্পনা করা যাক, মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক একটা যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। চারিদিকে শুধু লাশ আর ধ্বংসস্তূপ। হুম, একদম। তো যিনি বেঁচে গেছেন তিনি হয়তো ভাবছেন অন্তত এবার একটা শান্তি আসবে। কিন্তু ঠিক সেই রাতেই চরম অন্ধকারের মধ্যে শত্রুপক্ষ একটা গণবিধ্বংসী অস্ত্র ছুড়ল। বাপরে! কোনো শহর বা ঘাঁটির দিকে নয়, অস্ত্রটা তাক করা হলো একেবারে নিখুঁত নিশানায়, একজন মায়ের গর্ভে থাকা এক অনাগত ভ্রূণের দিকে। হুম। শুধু একটা গোটা বংশকে চিরতরে মুছে ফেলার জন্য প্রাচীন আমলের এক প্রকার স্মার্ট বোম বলা যায় এটাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর বা বলা যায় মর্মান্তিক ব্যাপার হল, এই চরম নারকীয় পরিস্থিতির মুখোমুখি যিনি হয়েছিলেন তিনি কিন্তু কোনো ঢাল তলোয়ারধারী যোদ্ধা ছিলেন না। রাইট। তিনি ছিলেন সদ্য স্বামী হারানো এক কিশোরী বিধবা। মহাভারতের গল্পে আমরা সবসময় ওই বিজয়ী বীরদের তরবারির ঝনঝনানি শুনি, তাই না? হ্যাঁ, ইতিহাস তো বিজয়ীদের কথাই বলে। একদম। কিন্তু আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো, যিনি এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে একাই একটা সভ্যতার ভবিষ্যৎকে পরম মমতায় আগলে রেখেছিলেন। উত্তরার কথা বলছি আমরা। এই বিষয়টা নিয়ে আসলে আমার বরাবরই একটা দারুণ কৌতূহল ছিল। কারণ এই যে সব হারানোর পর ধ্বংসের ভেতর থেকে নতুন করে বাঁচার আশা তৈরি করা, এই গল্পটা খুব একটা বলা হয় না। হ্যাঁ, সচরাচর আড়াইলি থেকে যায়। তো কুরুক্ষেত্রের ওই ভয়াবহ ট্রমা বা রক্তপাতের অনেক আগে উত্তরার জীবনটা আসলে কেমন ছিল? মৎস্যদেশের রাজকুমারী হিসেবে তো তিনি সম্পূর্ণ একটা ভিন্ন পরিবেশে বড় হচ্ছিলেন, তাই না? হ্যাঁ, মৎস্যদেশ তখন ছিল শিল্প, সংস্কৃতি আর ঐশ্বর্যের একটা দারুণ নিরাপদ স্বর্গ। উত্তরার পিতা রাজা বিরাট আর মাতা সুদেষ্ণা রাজ্যটাকে ঠিক সেভাবেই গড়ে তুলেছিলেন। আচ্ছা। পাণ্ডবরা যখন তাদের ১২ বছরের বনবাস শেষে ১ বছরের জন্য ছদ্মবেশে সেখানে আশ্রয় নেন, তখন উত্তরা একেবারে পরম যত্নে একটা সুরক্ষিত বলয়ে বেড়ে ওঠা এক মার্জিত রাজকুমারী। পাণ্ডবদের প্রত্যেকেই এক একটা ছদ্মবেশ নিয়েছিলেন, কিন্তু এখানে সবচেয়ে নাটকীয় ছদ্মবেশটা ছিল অর্জুনের। এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগে। মহাভারতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, একজন একেবারে আলফা ফাইটার। হ্যাঁ, আলফা ফাইটারই বটে। তিনি উর্বশীর অভিশাপের কারণে বৃহন্নলা নাম ধারণ করে একজন ক্লীব বা নপুংসকের রূপ নিলেন, আর তিনি হয়ে উঠলেন এক কিশোরী রাজকুমারীর নাচগানের শিক্ষক। শুনতে খুব অদ্ভুত লাগে। মনস্তাত্ত্বিক দিক থেকে এটা কিভাবে কাজ করে? একজন দুর্ধর্ষ যোদ্ধা কিভাবে একজন কোমল রাজকুমারীকে নাচ শেখান? আপাত দৃষ্টিতে এটা খুব অদ্ভুত মনে হলেও এর ভেতরে কিন্তু গভীর একটা মনস্তাত্ত্বিক কৌশল আছে। অর্জুনের জন্য এটা ছিল নিজের অহংকার আর পরিচিতিকে পুরোপুরি মুছে ফেলার একটা কঠিন পরীক্ষা। রাইট। কিন্তু উত্তরার দিক থেকে ভাবলে বিষয়টা আরও ইন্টারেস্টিং। অর্জুন তাকে শুধু নাচ বা গান শেখাচ্ছিলেন না, একজন শীর্ষস্থানীয় তীরন্দাজ আর একজন নৃত্যশিল্পীর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। তাই নাকি? কিরকম? দুজনেরই চরম ফোকাস, নিখুঁত শারীরিক ভারসাম্য, ছন্দ এবং শ্বাস-প্রশ্বাসের ওপর অসম্ভব নিয়ন্ত্রণ দরকার হয়। ও আচ্ছা। হ্যাঁ, উত্তরা আসলে একজন মাস্টার স্ট্র্যাটেজিস্টের কাছ থেকে চরম মানসিক শৃঙ্খলা আর ধৈর্য শিখছিলেন। তার পরবর্তীতে তার জীবনে যখন দুনিয়া ওলটপালট করা ঝড়গুলো আসবে, তখন সে প্যানিক করবে না? একদম ঠিক। এই যে নিজের ভেতরে একটা শান্ত কেন্দ্রবিন্দু বা গ্রাউন্ডেড থাকার ক্ষমতা, এটা সেই বৃহন্নলার কাছ থেকেই পাচ্ছিল। তার মা রানী সুদেষ্ণা, যেখানে সবসময় রাজপ্রাসাদের নানা কূটনীতি আর সমীকরণে ব্যস্ত থাকতেন। হ্যাঁ, পলিটিক্যাল ম্যানোভারিং আর কি। ঠিক। সেখানে উত্তরা শিখছিল কিভাবে নিজের ভেতরকার স্থিরতা বজায় রাখতে হয়। আর এই আত্মনিয়ন্ত্রণটাই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে, কারণ এই শান্ত আর নিরাপদ জীবনের মেয়াদ কিন্তু খুব কম ছিল। খুব তাড়াতাড়ি সব বদলে যায়। হ্যাঁ, কৌরবরা যখন মৎস্যদেশের গরু লুট করতে আক্রমণ করে, তখন অর্জুন নিজের আসল পরিচয় প্রকাশ করে একাই কৌরব বাহিনীকে হারিয়ে দেন। রাইট। রাজা বিরাট এতই কৃতজ্ঞ হন যে তিনি সরাসরি অর্জুনের কাছে প্রস্তাব দেন উত্তরাকে বিয়ে করার, কিন্তু অর্জুন প্রত্যাখ্যান করেন। তিনি প্রস্তাব দেন তার পুত্র অভিমন্যুর সাথে উত্তরার বিয়ের। হ্যাঁ, কারণ যাকে তিনি এতদিন নিজের সন্তানের মতো দেখেছেন, তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া তো সম্ভব ছিল না। ঠিক তাই। আর এই বিয়েটা একটা বিশাল রাজনৈতিক জোট তৈরি করেছিল। মৎস্যদেশ, পাণ্ডব আর কৃষ্ণের যাদব বংশ একেবারে এক হয়ে গেল। কিন্তু এই বিয়ের রেশ কাটতে না কাটতেই বেজে উঠল কুরুক্ষেত্র যুদ্ধের দামামা।
আর এই যুদ্ধের ১৩তম দিনেই তো সেই বিখ্যাত চক্রব্যূহের ঘটনা ঘটে। আমরা সবসময় চক্রব্যূহ শব্দটা শুনি, কিন্তু এটা আসলে কিভাবে কাজ করত? এটা কি নিছকই একটা গোলক ধাঁধা? না না, শুধু গোলকধাঁধা বললে ভুল হবে। এটাকে একটা জীবন্ত মিট গ্রাইন্ডার বা মৃত্যুকূপ বলা যেতে পারে। বাপরে! চক্রব্যূহ হল হাজার হাজার সশস্ত্র সৈন্য দিয়ে তৈরি একটা ঘূর্ণায়মান ফরমেশন। এর স্তরগুলো স্থির থাকে না, ঘড়ির কাঁটার মতো বা বিশাল যন্ত্রের গিয়ারের মতো অনবরত ঘুরতে থাকে। আচ্ছা, মানে কন্টিনিউয়াস মুভমেন্ট। হ্যাঁ, কেউ যদি একটা স্তর ভেঙে ভেতরে ঢোকেও পেছনের ফাঁকা জায়গাটা সাথে সাথে নতুন সৈন্য দিয়ে পূরণ হয়ে যায়। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে শত্রুকে ভেতরে আটকে ফেলে সম্পূর্ণ বিভ্রান্ত করে ধীরে ধীরে পিষে মারা যায়। আর অভিমন্যু জানতেন কিভাবে এই মৃত্যুকূপের ভিতরে ঢুকতে হয়, কিন্তু বেরোবার রাস্তা তার জানা ছিল না। একদমই জানা ছিল না। তবুও তিনি ভেতরে ঢুকলেন। এখানে আমি আসলে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখতে চাই। আমরা অভিমন্যুকে বীর হিসেবে পুজো করি, তার সাহসের বন্দনা করি। হুম কিন্তু গর্ভবতী এক কিশোরী স্ত্রীকে তাঁবুতে রেখে এমন একটা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, যেখান থেকে ফেরার কোনো উপায় তার জানা নেই, এটা কি বীরত্ব নাকি যুদ্ধক্ষেত্রে নিজের নাম অমর করার একটা পুরুষতান্ত্রিক অহংকার? এটা খুব শক্ত একটা প্রশ্ন। মানে সে তো গৌরবের সাথে মরে গেল, কিন্তু আসল দামটা তো চোকাতে হলো উত্তরাকে, তাই না? এই প্রশ্নটা আসলে মহাভারতের একদম কেন্দ্রে আঘাত করে। পুরুষ যোদ্ধারা সে সময় ক্ষত্রিয় ধর্মের একটা নির্দিষ্ট কোড মেনে চলত। আচ্ছা। তাদের কাছে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করা মানে সরাসরি স্বর্গে যাওয়ার টিকিট এবং চিরস্থায়ী গৌরব। তারা কাজের পরিণতির দায়ভার নিত না। গ্লোরিটাই মেন। হ্যাঁ, অভিমন্যু যখন ভিউহের ভেতর কর্ণ, দ্রোণ, কৃপাচার্যের মতো মহারথীদের সাথে লড়াই করে অন্যায়ভাবে খুন হলেন, তখন তার বীরত্ব নিয়ে মহাকাব্য রচিত হল। রাইট। কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকে উত্তরার জীবনে যে অনন্ত অন্ধকার নেমে এলো, তার কোনো মহাকাব্যিক স্বীকৃতি কিন্তু নেই। এটাই তো ট্র্যাজেডি। পুরুষেরা যুদ্ধ শুরু করে, আগুন লাগায়, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর নারীদের সেই ছাই ঘেঁটে ভবিষ্যৎকে নতুন করে গড়ে তুলতে হয়। একদম তাই। উত্তরা রাতারাতি হয়ে গেলেন একজন যুদ্ধ বিধবা। কুরু রাজবংশ যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন চারপাশের বিশাল ওই রাজনৈতিক শোরগোলের মধ্যে উত্তরার এই স্তব্ধ শোক একেবারেই আড়ালে চাপা পড়ে যায়। এবং এই শোকের চেয়েও ভয়ঙ্কর একটা বাস্তবতার মুখোমুখি তাকে হতে হয়েছিল এই যুদ্ধ শেষ হওয়ার পর। সেই রাতের হামলার কথা বলছেন তো? হ্যাঁ, কৌরবরা পরাজিত, পাণ্ডবরা জয়ী। কিন্তু পিতা দ্রোণাচার্যের মৃত্যুর প্রতিশোধ নিতে অশ্বত্থামা রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরে এক নারকীয় হত্যাযজ্ঞ চালান। দ্রৌপদীর সন্তানদের হত্যা করার পর সে তো উত্তরার দিকেও নজর দিল। এখানেই আমার সেই শুরুর প্রশ্নটা ফিরে আসছে। বলুন। অশ্বত্থামা উত্তরার গর্ভস্থ সন্তানের উপর ব্রহ্মশিরা অস্ত্র কেন প্রয়োগ করল? সে তো চাইলে সরাসরি পাণ্ডব ভাইদের ওপর আক্রমণ করতে পারত। একটা ভ্রূণকে মারার জন্য এমন একটা ঐশ্বরিক অস্ত্রের কি দরকার ছিল? কারণ অশ্বত্থামা বুঝতে পেরেছিল পাণ্ডবরা স্বয়ং কৃষ্ণের দ্বারা সুরক্ষিত। তাদের সরাসরি মারা প্রায় অসম্ভব। আচ্ছা। তাই সে পাণ্ডবদের শারীরিকভাবে নয়, বরং বংশগতভাবে শেষ করতে চাইল। ব্রহ্মশিরা কোনো সাধারণ বোমা নয় যে শুধু বিস্ফোরণ ঘটাবে। তাহলে এটা ঠিক কি? এটি এমন একটি দৈব অস্ত্র যা নির্দিষ্ট কোনো রক্তের ধারা বা বায়োলজিক্যাল টার্গেটকে খুঁজে নিয়ে ধ্বংস করতে পারে। অশ্বত্থামা একে পাণ্ডব বংশের শেষ বীজকে ধ্বংস করার জন্য প্রোগ্রাম করেছিল। মানে প্রাচীন যুগের একটা জেনেটিক সিকিং মিসাইল? এটা রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার। একটা অস্ত্র যা সরাসরি একটা নির্দিষ্ট বংশের ডিএনএকে টার্গেট করে গর্ভের ভেতরে আক্রমণ করছে। আর সেই চরম মুহূর্তে উত্তরা কি করলেন জানেন? কি করলেন? তার কাছে তো কোনো অস্ত্র ছিল না, কোনো বর্ম ছিল না। যখন ব্রহ্মশিরার তেজ তার দিকে ধেয়ে আসছে, তখন কিন্তু প্রাণভয়ে পালাননি। তিনি ছুটে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে, এবং তিনি এমন একটা কথা বলেছিলেন যা মনস্তাত্ত্বিক দিক থেকে অসম্ভব শক্তিশালী। আচ্ছা। তিনি কৃষ্ণের কাছে নিজের জীবন ভিক্ষা চাননি। তিনি বলেছিলেন, এই অস্ত্র আমাকে পুড়িয়ে মারুক, কিন্তু আমার অনাগত সন্তান যেন বেঁচে যায়। এই জায়গাটা আসলে চরম অসহায়তা থেকে আসা এক অদ্ভুত শক্তির প্রমাণ। যখন দুনিয়ার সমস্ত রাজনৈতিক, সামরিক এবং মানবিক শক্তি ব্যর্থ হয়ে যায়, তখন মানুষের আর কিছু করার থাকে না। সে তখন ঈশ্বরের কাছে বা মহাবিশ্বের কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেয়,
যাকে আমরা টোটাল সারেন্ডার বলি। হ্যাঁ, আধ্যাত্মিক দর্শনে এটাই সবচেয়ে বড় বিশ্বাসের পরীক্ষা। উত্তরা জানতেন তার নিজের কোনো ক্ষমতা নেই এই মহাজাগতিক অস্ত্রের মোকাবেলা করার। রাইট। তার এই নিখাদ আত্মসমর্পণ এবং মাতৃত্বের আকুতির কারণেই কৃষ্ণ তার দৈব ক্ষমতা দিয়ে সেই মৃতপ্রায় ভ্রূণকে পুনরুজ্জীবিত করেন। এই সন্তানই হল পরীক্ষিত, যে আসলে কুরু বংশের ধারাকে বাঁচিয়ে রাখে। এই পুরো ঘটনাটাকে যদি আমরা আধুনিক পৃথিবীর আয়নায় ফেলি তাহলে বিষয়টা খুব চেনা মনে হয়। কিভাবে? আজকের দিনে আমরা যে যুদ্ধগুলো দেখি সেখানে কি শুধুই দুটো দেশের সৈন্যদের মধ্যে লড়াই হয়? একদমই না। হ্যাঁ, তা তো বটেই। আধুনিক যুদ্ধ বা পলিটিক্যাল কনফ্লিক্টগুলোতে সবসময় বিরোধী পক্ষের ভবিষ্যৎ প্রজন্মকে টার্গেট করা হয়। হাজার হাজার নিরীহ মানুষ, অন্তঃসত্ত্বা নারী, শিশুরা রিফিউজি বা উদ্বাস্তু হয়ে এক দেশ থেকে অন্য দেশে পালাচ্ছে। তারা এমন একটা যুদ্ধের মানসিক ট্রমা বহন করছে যে যুদ্ধ তারা কিন্তু কখনো বেছে নেয়নি। ক্ষমতাবানরা সবসময় চায় বিরোধীদের ভবিষ্যৎকে একেবারে অঙ্কুরে বিনষ্ট করে দিতে। আধুনিক নারীবাদী স্কলাররাও ঠিক এই পয়েন্টটাই তুলে ধরেন। তাদের মতে উত্তরা হলেন পিতৃতান্ত্রিক সংঘাতে বলির পাঠা হওয়া নারীদের চিরন্তন প্রতীক। অ্যাবসোলুটলি। তিনি কোনো পলিসি মেকার ছিলেন না, তিনি কোনো সিদ্ধান্ত নেননি, কিন্তু যুদ্ধের সবচেয়ে ভয়াবহ মূল্যটা তাকেই দিতে হয়েছে। এখানে মহাভারতের অন্য নারীদের সাথে উত্তরার বৈপরীত্যটা খুব চোখে পড়ার মতো। যেমন ধরুন দ্রৌপদী। আচ্ছা। দ্রৌপদী তো একেবারে আগুনের মতো। তার প্রকাশ্য উপস্থিতি, তার ক্রোধ, সে তো চুল খোলা রেখে প্রতিজ্ঞা করেছিল দুঃশাসনের রক্ত না পাওয়া পর্যন্ত চুল বাঁধবে না। হ্যাঁ, এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। দ্রৌপদীর শক্তিটা ছিল অনুঘটকের মতো। তার ক্রোধ কুরুক্ষেত্র যুদ্ধের আগুন জ্বালিয়েছিল। হয়তো সেই সময়ের দুর্নীতি আর অন্যায়কে ধ্বংস করার জন্য ওই আগুনের দরকারও ছিল। সত্যি। কিন্তু আগুন দিয়ে তো সমাজ গড়া যায় না, সমাজ গড়তে হয় মাটি দিয়ে। উত্তরার শক্তিটা ছিল সেই মাটির মতো, সহনশীলতা, মানিয়ে নেওয়া আর অসীম ধৈর্যের। দারুণ বলেছেন। দ্রৌপদীর ক্রোধ যেখানে ধ্বংস ডেকে এনেছিল, উত্তরার নীরব সহনশীলতা সেখানে সেই ধ্বংসস্তূপের ওপর নতুন প্রাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আচ্ছা, আরেকজন মায়ের কথাও তো আমাদের মনে আসে, গান্ধারী। তিনিও তো যুদ্ধে তার ১০০ সন্তানকে হারিয়েছেন। হ্যাঁ, এক মর্মান্তিক শোক। তার শোক তো রীতিমতো মহাকাব্যিক। গান্ধারীর মাতৃশোকের সাথে উত্তরার শোকের পার্থক্য কোথায়? দুজনেই তো সন্তান হারানোর বা হারানোর উপক্রম হওয়ার যন্ত্রণার ভেতর দিয়ে গেছেন। গান্ধারীর শোক হচ্ছে একটা যুগের অবসানের শোক। আচ্ছা। তার শোকের মধ্যে এক ধরনের প্রবল তিক্ততা, আক্ষেপ আর ক্রোধ মিশেছিল, যে কারণে তিনি স্বয়ং কৃষ্ণকে অভিশাপ দিয়ে বসেছিলেন। গান্ধারী অতীতের দিকে তাকিয়ে কাঁদছিলেন। রাইট, পাস্ট নিয়ে পড়েছিলেন। অন্যদিকে উত্তরার শোক ছিল অসম্ভব ভঙ্গুর আর ভয়ঙ্কর, কারণ চারিদিকে লাশের পাহাড়ের মাঝে দাঁড়িয়ে নিজের ভেতরে একটা মৃতপ্রায় ভবিষ্যৎকে সে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল। গান্ধারী এমন এক বিন্দুতে দাঁড়িয়েছিলেন যেখান থেকে আর কোনো রাস্তা নেই, কিন্তু উত্তরা দাঁড়িয়েছিলেন একটা খাদের কিনারায়, যেখান থেকে তাকে সম্পূর্ণ নতুন রাস্তা তৈরি করতে হতো। সত্যি, শোকের ধরন কিভাবে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে, এটা তার একটা দারুণ উদাহরণ। আমি পড়েছি যে ধ্রুপদী সংস্কৃত মহাকাব্য আর আমাদের আঞ্চলিক লোককাহিনীগুলোতে উত্তরাকে নাকি একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, বেশ খানিকটা তফাত আছে। সংস্কৃত মহাভারতে উত্তরাকে অনেকটা একটা ভেসেল বা বংশরক্ষার মাধ্যম হিসেবেই বেশি দেখানো হয়েছে। ওকে। সেখানে তার প্রধান কাজ হল অভিমন্যুর স্ত্রী এবং পরীক্ষিতের মা হওয়া, যাতে করে কুরু বংশের উত্তরাধিকার টিকে থাকে এবং পরবর্তীতে ভাগবত পুরাণের মতো শাস্ত্রগুলো রচিত হওয়ার পথ তৈরি হয়। কিন্তু আঞ্চলিক লোককাহিনী বা আধুনিক সাহিত্যগুলোতে তার চরিত্রটিকে অনেক বেশি রক্তমাংসের মানুষ করে তোলা হয়েছে। অর্থাৎ সেখানে সে শুধু একটা প্লট ডিভাইস নয়। একদমই না। লোককাহিনীগুলোতে একজন তরুণী বিধবার তীব্র মানসিক যন্ত্রণা, তার পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস, সার্ভাইভার্স গিল্ট এবং কৃষ্ণের প্রতি তার ব্যক্তিগত ভক্তিকে খুব গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। সেখানে দেখানো হয়েছে যে সে শুধু চুপচাপ সব মেনে নেওয়া কোনো পুতুল ছিল না, সে নিজের যন্ত্রণার সাথে লড়াই করে টিকে থাকা একজন সত্যিকারের মানুষ ছিল। তাহলে আমাদের আজকের এই পুরো আলোচনার সূত্রগুলোকে যদি আমরা একসাথে করি, একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায়। কি সেটা? কুরু বংশের ইতিহাস বা ধারাবাহিকতা অর্জুন, ভীম বা অভিমন্যুর মতো পরাক্রমশালী যোদ্ধাদের তরবারির জোরে টিকে থাকেনি। একদম। পুরুষ যোদ্ধারা তাদের উচ্চাকাঙ্ক্ষা আর ক্রোধ দিয়ে যা কিছু ধ্বংস করেছিল,
উত্তরার সেই নীরব শক্তি, তার ট্রমা জয় করার অদম্য ইচ্ছাই সেই সভ্যতাকে পুনর্জন্ম দিয়েছিল। হ্যাঁ, উত্তরা যদি সেদিন সেই ব্রহ্মশিরার আতঙ্কে বা নিজের শোকের ভারে হাল ছেড়ে দিতেন, তাহলে পাণ্ডবদের ওই বিশাল সামরিক বিজয় আসলে একটা গোরস্থানের ওপর দাঁড়িয়ে থাকা শূন্য জয় ছাড়া আর কিছুই হতো না। ঠিক তাই। আর এখানেই আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা খুব অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন আমাদের মাথায় আসে। আমরা সাধারণত মনে করি যে শান্তি চুক্তি সই হয়ে গেলে বা শত্রুপক্ষ অস্ত্র ফেলে দিলেই বুঝি যুদ্ধ শেষ হয়ে যায়, পৃথিবীতে আবার শান্তি ফিরে আসে। কিন্তু রিয়ালিটি তো অন্য কথা বলে। একদম। একবার সেই নারীর কথা ভাবুন যে তার সমস্ত অতীত হারিয়েছে, আপনজনদের মৃত্যু দেখেছে, আর নিজের ভেতরে একটা মৃতপ্রায় ভবিষ্যৎকে নিয়ে ধ্বংসস্তূপের মাঝে একেবারে একা দাঁড়িয়ে আছে। তার ভেতরের যুদ্ধ কি আদৌ কোনোদিন শেষ হয়? নাকি বেঁচে থাকার, ওই ট্রমার সাথে মানিয়ে নেওয়ার আর আগামীকে আলো দেখানোর সেই নিঃশব্দ লড়াইটাই মানব সভ্যতার আসল যুদ্ধ?